আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডারের কর্মকর্তা, 41তম বিসিএস, প্রশাসন ক্যাডারের চতুর্থ 43তম বিসিএস। তো ধারাবাহিক 46তম লিখিত পরীক্ষা প্রস্তুতির এই পর্বগুলোতে আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের প্রথম পার্টে আমরা আলোচনা করে ফেলেছি যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রস্তুতিটা কম্পিউটার টেকনোলজি এবং ট্রিপলির জন্য কি হবে। আজকে আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞান অংশে, বিসিএস লিখিত বিজ্ঞান ও প্রযুক্তি অংশে কিভাবে প্রস্তুতি নিতে হবে। সাধারণ বিজ্ঞান অংশের জন্য বরাদ্দ হলো 60 নম্বর। আমি প্রথমেই বলে দিই কোন কোন বই থেকে আপনারা এই অংশটুকু কভার করবেন। সাধারণ বিজ্ঞান অংশের জন্য আপনাকে প্রথমেই সংগ্রহে আনতে হবে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান যে বইটি আছে, হ্যাঁ, ছোট্ট একটি বই, বোর্ড বই। ওই বইটার সবগুলো চ্যাপ্টারই মোটামুটি ইম্পর্টেন্ট, সবগুলোই একবার ভালো করে রিডিং পড়ে নেবেন। এছাড়াও আপনারা ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি যে মোটা বইটা আছে লিখিত, ওই বইটাও সংগ্রহে রাখতে পারেন। এছাড়াও সায়েন্স আওয়ার্স এই বইটাও নিতে পারেন, এই বইটাও অনেকেই পড়ে। তো দেখা যাক আমরা আজকে এটা টপিকটা পুরোটাই কভার করতে পারি কি না। আমাদের প্রথমত দেখতে হবে যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। সবগুলোই তো পড়বেন, বাট আমি যে সমস্ত টপিকগুলোর কথা বলছি সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। আপনাকে প্রথমেই পড়তে হবে আলোর যে 4টা তত্ত্ব আছে, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎ চুম্বক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। এই 4টা তত্ত্বেও বিস্তারিত সুন্দরভাবে পড়বেন, যাতে করে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করুন, তাহলে আপনি যেন সুন্দর করে লিখতে পারেন। একটু মনে রাখবেন, আপনার কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হবে 1 মার্ক, 1.5 মার্ক কিংবা 2.5 মার্ক বা 3 নম্বরের মধ্যে। তার মানে ছোট্ট করে অর্ধেক পেজের মধ্যেই এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারাটা ইম্পর্টেন্ট। তার মানে আপনি যদি একটু নোট করে নেন 4টা তত্ত্ব, তাহলে কিন্তু অনেকাংশে হয়ে যাবে। এরপরে আপনাকে পড়তে হবে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। আলোর ফটোতড়িৎ ক্রিয়া কি এবং বিষয়টা কি বর্ণনা করবেন বিস্তারিত। আপনারা জানেন যে আইনস্টাইন ফটোতড়িৎ ক্রিয়ার জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। তার মানে আপনাকে এটা খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও আপনাকে পড়তে হবে তড়িৎ চুম্বক বর্ণালী কি, এবং তড়িৎ চুম্বক বর্ণালীতে যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ রয়েছে সেগুলো কিন্তু আপনার জানতে হবে। আপনাকে গামা রশ্মি এই বর্ণালীর কোথায় রয়েছে, তারপরে হলো অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, এক্স রে, এগুলো কোথায় আছে। সো এই ফটোতড়িৎ ক্রিয়ার পাশাপাশি তড়িৎ চুম্বক বর্ণালীটা খুব ভালো করে পড়বেন। বর্ণালীতে দৃশ্যমান আলো কোন রেঞ্জে আছে, কোন তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আছে, আবার দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে আবার বেনি আসহ কলা, কার তরঙ্গদৈর্ঘ্য বেশি, কোন আলোর, কার কম, এবং এছাড়াও আপনাকে বিভিন্ন আলোক ঘটনা সম্পর্কে পড়তে হবে, যেমন আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর অপবর্তন, আলোর ব্যতিচার। এই যে আলোর বিভিন্ন ধর্ম রয়েছে, এই ধর্মগুলো সম্পর্কে পড়তে হবে ভালোভাবে। প্রতিফলনের কিন্তু সূত্র আছে, আবার প্রতিসরণেরও কিছু সূত্র আছে। এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। এই যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো সবচাইতে ভালো হবে আপনি যদি নবম দশম শ্রেণীর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আগের ফিজিক্স বইটা পড়েন, তাহলে এই বিষয়গুলো খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবং আপনার যদি আরও ডেপথ নলেজের প্রয়োজন হয়, তাহলে আপনি ইন্টারমিডিয়েটের শাহজাহান তপন, আবু ইসাক, যে কোনো কারো একটা বইয়ে এই আলোর এই অংশগুলো পড়ে নিতে পারেন আপনার সুবিধার্থে। আর আপনি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, মানবিক বা ব্যবসা বিভাগ থেকে হয়ে থাকেন, তাহলে এই বিষয়গুলো একটু মুখস্থ করে মনে রাখলেও চলবে। আর আপনি আরও বুঝতে চান, তাহলে বিজ্ঞান বিভাগের কারো একটু সাহায্য নিতে পারেন কিংবা ইউটিউবিং করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এক্ষেত্রে সংকট কোণ কী, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর বাস্তবিক ব্যবহার আমরা দেখি, আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এখন দ্রুত গতির ইন্টারনেট সেবা পাই। সো অপটিক্যাল ফাইবারে কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। সো আপনাকে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ভালোভাবে জানতে হবে। এছাড়াও আপনাকে পড়তে হবে মরীচিকা। মরীচিকা কিন্তু আলোকের একটি ঘটনা। তো মরীচিকা কেন হয়, মরুভূমিতে আমরা কেন মরীচিকা দেখি, বা উত্তপ্ত সড়কে গ্রীষ্মকালে আমরা কেন মরীচিকা দেখি, এটাও জানতে হবে। এছাড়াও আপনাকে পারতে হবে পরম প্রতিসারণক এই জিনিসটা কী। সো সবাই পড়বেন, কিন্তু এই টপিকগুলো বেশি ভালো করে পড়বেন, এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে।
এছাড়াও আপনাকে পড়তে হবে ক্যাথোড রশ্মি কী এবং ক্যাথোড রশ্মি এর বৈশিষ্ট্যগুলো আপনাকে পড়তে হবে। এক্স রে টিউবে আমরা ক্যাথোড রশ্মি ইউজ করি, এক্স রে। এছাড়াও আলোর প্রতিসরণ ও অপবর্তনের অনেক ঘটনা রয়েছে, যেমন সূর্যাস্তের সময় সূর্যের রং কেন লাল হয়, আকাশের রং কেন আকাশি কালার। এছাড়াও আমরা যদি কোনো আলোর বিচ্ছুরণের অনেক ঘটনা রয়েছে, হ্যাঁ, এটা একটা বিষয়। এরপরে আপনাকে আলোর অপসরণের, হ্যাঁ, যে ঘটনাগুলো, যেমন আমরা যদি কোনো একটা গ্লাসের মধ্যে কয়েন ফেলে দেই, তাহলে কয়েনটা দেখা যায় কাছেই রয়েছে কিন্তু বাস্তবে অনেক গভীরে থাকে। সো এই বিষয়গুলো বিভিন্ন ঘটনা দিয়ে, হ্যাঁ, আপনাকে কিন্তু টেস্ট করা হতে পারে। তো 9-10 বইয়ে, সাধারণ বিজ্ঞান বইয়ে এই আলোর প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার এই সম্বন্ধীয় যে সমস্ত উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো ভালোভাবে পড়বেন পরীক্ষা যাতে পারেন। আপনাকে পড়তে হবে শব্দ নিয়ে। প্রথমেই শব্দের বেগ কত এটা আপনার জানতে হবে। তারপরে শব্দের বেগের সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক আছে, যেমন তাপমাত্রার একটা সম্পর্ক আছে, অর্থাৎ মাধ্যমটা কেমন। বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ একরকম, আবার বাতাসের তাপমাত্রা বেড়ে গেলে শব্দের বেগ বেড়ে যায়। সো শব্দের বেগের এই বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ শব্দের বেগ কি কি বিষয় মেনে চলে। এবং শব্দের বেগ ব্যবহার করে আমরা কিন্তু প্রতিধ্বনি শোনা, শব্দর ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার মাধ্যমে আমরা কুয়ার গভীরতা মাপতে পারি। সো এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো শব্দ কি, শব্দের গতিবেগ বিভিন্ন মাধ্যমে কেমন, শব্দের বেগ কী কী দ্বারা নির্ধারিত হয়, এই বিষয়গুলো পড়বেন। এছাড়াও পড়বেন কুয়া শব্দের প্রতিধ্বনি কখন হয়, প্রতিফলক এবং শব্দের মধ্যে, শব্দের উৎসের মধ্যে যে দূরত্ব, সে দূরত্ব কত হতে হবে মিনিমাম প্রতিধ্বনি হতে গেলে। সো এই বিষয়গুলো একটু ক্যালকুলেটিভ বইটা আপনার পড়তে হবে। 9-10 বইয়ে এটা সাধারণ বিজ্ঞান বইয়ে খুব সুন্দর করে আছে। এছাড়াও আপনাকে পড়তে হবে অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য কী। তো এই বিষয়টা ভালোভাবে পড়বেন। এছাড়াও আপনাকে পড়তে হবে মূল সুর কাকে বলে, উপসুর কাকে বলে। এছাড়াও আপনাকে পড়তে হবে হারমোনিক্স কাকে বলে। এগুলো ডেফিনেশনগুলো খুব ভালো করে বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, বিভিন্ন শব্দযন্ত্র আছে, গিটার, হারমোনিয়াম, সো এগুলোতে কিন্তু ওই জিনিসগুলো ইউজ করা হয়। সো এই বিষয়গুলো পড়বেন। এছাড়াও আপনাকে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়তে হবে সেটা হলো ডপলার ক্রিয়া। ডপলার ইফেক্ট কি? ডপলার ইফেক্ট হলো শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে যদি দূরত্বের চেঞ্জ হয়, অবস্থানের চেঞ্জ হয়, তাহলে এই শ্রোতার কাছে শব্দের যে কম্পাঙ্গ সেটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। সো সেই বিষয়টা যে ক্রিয়া, যে নিয়ম মেনে চলে সেটাকে আমরা বলি ডপলার ক্রিয়া বা ডপলার ইফেক্ট। সো ডপলার ইফেক্ট কি এটা ভালোভাবে পড়বেন। আপনারা জানেন গ্যালভানোমিটার হলো বিদ্যুৎ প্রবাহর পরিমাপ করে, অর্থাৎ খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হলে সেটার পরিমাপ করে হলো গ্যালভানোমিটার। আর যখন চৌম্বক ব্যবহার করা হয় গ্যালভানোমিটারে তখন তার নাম হয়ে যায় ট্যানজেন্ট গ্যালভানোমিটার। চৌম্বক ব্যবহার করে যে গ্যালভানোমিটার কাজ করে, অর্থাৎ চৌম্বকে আমরা জানি নর্থ পোল এবং সাউথ পোল আছে। সো চৌম্বকের ভিতর দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ ঘটে যায়, তো বিদ্যুৎ প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহ বায়োট স্যাভার্টের রুল অনুযায়ী কোনো একটা বিদ্যুৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ ঘটে তখন সেখানে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো ট্যানজেন্ট গ্যালভানোমিটারে যে আমার চুম্বকটা থাকবে সেই চুম্বক ক্ষেত্র, তার চুম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্র কিন্তু পরস্পরকে বিকর্ষণ অথবা আকর্ষণ করে। এর ফলে গ্যালভানোমিটারের কাঁটা নড়ে যায়, তখন আমরা বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি টের পেয়ে যাই। সো এইটা হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটারের কার্যপ্রণালী। সো এটা আপনাকে ভালো করে পড়তে হবে। এছাড়া আপনাকে পড়তে হবে ম্যাগনেটোমিটার সম্পর্কে। এছাড়া এখন যদি আসি এরপরে অম্লক্ষার আর লবণ, এই তিনটে বিষয় নিয়ে একটা চ্যাপ্টার আছে। প্রথমে আপনাকে পড়তে হবে পুশেন্স অফ হাইড্রোজেন বা পিএইচ কি। পিএইচ 0 থেকে 14 পর্যন্ত একটা স্কেল, যেটা নির্ধারণ করে যখন একটা দ্রবণে কি পরিমাণে হাইড্রোজেন আয়ন রয়েছে। সো পিএইচ কত হয়, পিএইচ স্কেলটা কি, অম্ল হলে পিএইচ স্কেল, অম্লদের পিএইচ স্কেল কতটুকু, ক্ষারদের কতটুকু, আবার নিরপেক্ষ হলে কতটুকু, এটা বিশেষ করে পড়বেন ভালো করে। আবার রাজ অম্ল কাকে বলে বা অ্যাকুয়ারেজিয়া এর সংজ্ঞা কী এটা পড়বেন। আবার কাকে আমরা অ্যাসিড বলবো, রাসায়নিক জিনিসপত্রের মধ্যে কাকে অ্যাসিড বলবো, কাকে ক্ষার বলবো বা ক্ষারক বলবো, এই বিষয়গুলোর ডেফিনেশন ভালো করে পড়তে হবে। আর বিশেষ করে এখানে 3টা মতবাদ আছে। একটা হলো অ্যাসিড ও ক্ষারকের আরহেনিয়াস মতবাদ, আরেকটা হচ্ছে বর্নস্টেড লাউরি মতবাদ, আরেকটা হলো লুইস মতবাদ। ওই 3টা মতবাদে এখানে ভালো করে পড়বেন।
যে 3 মতবাদ অনুযায়ী কাকে আমরা অ্যাসিড বলি, কাকে আমরা ক্ষার বলি। সো এই বিষয়গুলো এখানে খুব জরুরি। এই যে 9-10-এর এই বইটাতে এইগুলো অবশ্য ভালোভাবে নাও পেতে পারেন। আপনাকে ইন্টারমিডিয়েটের হাজারি ও নাক বইটা দেখবেন। ওই হাজারি ও নাকের বইতে এই অ্যাসিড এবং ক্ষারকের এই যে সংজ্ঞাগুলো এগুলো খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে উদাহরণ সহ। একটা সুন্দর নোট করে নেবেন, দেখবেন যে খুব মজা লাগছে। আবার আপনাকে একটু পড়তে হবে রক্তের পিএইচ কত, আমাদের ঘামের পিএইচ কত, চোখের পানির পিএইচ কত। আবার কৃষি জমিতে অম্লীয় জমি সেটা যদি ক্ষারীয় হয়ে যায় তখন সেখানে কোন কোন সার দিতে হবে। ক্ষারীয় জমি যেখানে ক্ষারীয় ফসল আপনি চাষ করতে চাচ্ছেন, যেসব মাটিতে ক্ষার জাতীয় মাটিতে যেসব ফসল ভালো হয় সেই জমিটা যে অম্লীয় হয়ে যায় তখন কোন ধরনের সার দিতে হবে। সো কৃষিক্ষেত্রে পিএইচের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। সয়েল টেস্ট করে পিএইচ মেপে নিতে হয়। সো সেখানে মাটিতে কিভাবে আমরা পিএইচ নিয়ন্ত্রণ করতে পারি সেইটাকে আপনাকে জানতে হবে। এছাড়াও আমাদের শরীরেও কিন্তু একটা পিএইচ সিস্টেম আছে। আমাদের রক্ত হলো বাফার হিসেবে কাজ করে পিএইচ নিয়ন্ত্রণে। তো আমাদের শরীরে কখন অ্যাসিডিটি বেড়ে যায়, সো অ্যাসিডিটি বেড়ে গেলে তখন আবার আমরা কি করি, কি কি জিনিস খেলে আমাদের শরীরে অ্যাসিডিটি হবে না। হ্যাঁ, অ্যাসিডিটি কমানোর উপায় কি? ধূমপান করা যাবে না, ঠিকমতো ঘুমাতে হবে, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে। আবার খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা, অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া যাবে না। সো অনেকগুলো করণীয় আছে যে অ্যাসিডিটি কীভাবে কমানো যায়, আর এই বিষয়গুলো পড়তে হবে। এছাড়াও আপনাকে পড়তে হবে পানি সম্পর্কে। পানির ক্ষরতা বলতে কি বোঝায়, আবার পানি দূষণ কি কি কারণে করি আমরা, হ্যাঁ সেই বিষয়গুলো কীভাবে বিভিন্ন বজ্র ফেলার কারণে পানি দূষণ ঘটে সেগুলো জানতে হবে। এছাড়াও আমরা বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন অফ ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন অফ ডিমান্ড, তারপর টিডিএস টোটাল ডিজলভ সলিড, এই বিওডি সিওডি আর টিডিএস কীভাবে পানির দ্রবণের ক্যালকুলেট করা যায় এবং এগুলো কী মিন করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে পরীক্ষায় আসে। আবার পরীক্ষায় প্রশ্ন আসে ভারী পানি কাকে বলে, এই বিষয়গুলো। আবার ডিটারজেন্ট কীভাবে পানিতে কাজ করে এই বিষয়গুলো আপনার জানতে হবে। আপনাকে জানতে হবে যে পানি কিভাবে বিশুদ্ধ করা যায়, হ্যাঁ অ্যামট্রফিফিকেশন কী, ক্লোরিনেশন কী, ক্লোরিন দিয়ে কীভাবে, ফিটকিরি দিয়ে কীভাবে পানি বিশুদ্ধ করা যায়। সো এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা জ্ঞান থাকতে হবে। এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন কলকারখানা থেকে বজ্র বিশোধনের জন্য আমরা হলো ইটিপি ব্যবহার করি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই পর্বের। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে কী কী প্রসেস কাজ করে, তারপরে হলো ইটিপি ব্যবহার কেন জরুরি, হ্যাঁ প্রসেসগুলো কী এগুলো একটু জানবেন। এছাড়াও মাটির গঠন, আমরা জানি যে মাটি 3টি প্রধান জিনিস নিয়ে তৈরি। একটা হলো সয়েল ফার্মিং প্রসেসে মাটির গঠনে আমরা 3টি বিষয় দেখি। একটা হলো স্যান্ড, একটা সিল্ট, আর একটা হলো ক্লে। স্যান্ড, সিল্ট আর ক্লে। সো মাটির গঠন অনুযায়ী মাটির বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। আবার মাটির গঠন কখন ধ্বংস হয়, যখন মাটি দূষণ ঘটে। কীভাবে মাটি দূষণ ঘটে সেগুলো জানতে হবে। মাটির অ্যাসিডিফিকেশন কিভাবে হয়। এছাড়াও আরেকটা বিষয় আছে মাটির পানি ধারণ ক্ষমতা বা পিএফ যাকে আমরা বলি। তো এই পানি ধারণ ক্ষমতার সাথে মাটির গঠনের সম্পর্ক কী এগুলো একটু ভালোভাবে জানবেন। আর হলো মাটির উর্বরা শক্তি কিভাবে ধরে রাখা যায়, মাটি কিন্তু লবণাক্ত হয়ে যাচ্ছে। সো এটা কীভাবে প্রতিরোধ করা যাবে এটাও একটু ভালোভাবে পড়বেন। এছাড়াও কয়লা, হ্যাঁ কয়লা খনিতে কিভাবে কয়লা তৈরি হয় এবং কয়লা মানে আমরা যে উত্তোলনের বলি, উত্তোলনের 2টা প্রকারভেদ আছে। একটা হলো ওপেন পিট মাইনিং, ভূগর্ভস্থ, আরেকটা হলো ওপেন পিট মাইনিং, একটা হলো ভূগর্ভস্থ সুড়ঙ্গ করার মাধ্যমে, করিডোর মাইনিং। সো কয়লা খনি থেকে কিভাবে পরিবেশের ক্ষতি না করে কয়লা উত্তোলন করা যায় এই বিষয়গুলো পড়বেন। আবার কয়লারও কিন্তু কিছু প্রকারভেদ আছে, অ্যান্থ্রাসাইট, তারপর পিট কয়লা, লিগনাইট, হ্যাঁ মানে আপনাকে কয়লার প্রকারভেদটাও ভালো করে পড়তে হবে এবং কোন কয়লাতে কী পরিমাণ কার্বনের পার্সেন্টেজ আছে এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। এছাড়াও আপনাকে পড়তে হবে মেলামাইন কি, পলিমারকরণ কাকে বলে, মনোমার কি, পলিমার কি এগুলো পড়তে হবে। আর পলিমারকরণের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো জানতে হবে, কি করা হয় সেখানে। এছাড়াও বিভিন্ন পলিমারকরণ প্রক্রিয়ার মনোমার কি এগুলো আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে পলিথিনের মনোমার কি, পলিথিন কীভাবে হয়। অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া কিন্তু খুব জরুরি। অর্থাৎ আপনি যদি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটাতে দেখেন ওখানে কিন্তু পলিমারকরণে এখানে এই জিনিসগুলো আছে। সো এখানে অবশ্যই একটা মনে রাখবেন,
যে কোনো পলিমারকরণ দেখাতে গেলে অবশ্যই মনোমার থেকে যে পলিমার হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই এখানে সুন্দরভাবে শুদ্ধভাবে লিখতে হবে। হ্যাঁ, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু এই বিষয়টা বুঝে নেবেন কীভাবে রাসায়নিক সংকেত দেখতে হয় এবং কীভাবে রাসায়নিক বিক্রিয়ায় এই পলিমারকরণ দেখাতে হয়। এবং এখানে তাপমাত্রা এবং চাপ ভুল করে দিলে হবে না, অর্থাৎ এক্স্যাক্টলি যেই তাপমাত্রা বা চাপ এখানে রাসায়নিক সমীকরণ থাকবে সেটাই কিন্তু সুন্দরভাবে দেবেন। আপনাকে পড়তে হবে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড কী, পলিস্টাইরিন কী, টেফলন কী। আপনাকে পড়তে হবে প্রাকৃতিক তন্তু ও অপ্রাকৃতিক তন্তুর মধ্যে পার্থক্য কী, তন্তু আর সুতার মধ্যে পার্থক্য কী। আপনাকে পড়তে হবে রেশম কী আর পশম কী, এটার মধ্যে পার্থক্য কী। আপনাকে পড়তে হবে নাইলন কীভাবে তৈরি হয়, লাইনল এবং রেয়নের মধ্যে পার্থক্য কী, এই বিষয়গুলো। এছাড়া আপনাকে পড়তে হবে পরিবেশ সম্পর্কিত অনেকগুলো বিষয়, যেমন আইপিসিসি কী, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আপনাকে পড়তে হবে কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ কী, COP 28 কী বিষয়ে আলোচনা করেছে, COP 21 কী বিষয়ে আলোচনা করেছে, অ্যাসিড রেইন কী, ইউএনইপি কী। আপনাকে পড়তে হবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। আমরা জানি বায়ুমণ্ডলের 5টি স্তর, টোপো, স্ট্রাটো, মেসো, থার্মো, এক্সো। হ্যাঁ, এই স্তরগুলোর কোন স্তরে কোন কোন গ্যাসগুলো রয়েছে, বেশি পরিমাণে কোনটা কম পরিমাণে রয়েছে। এর মধ্যে ওজোন লেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি গ্যাসগুলো বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ার কারণে ওজোনের স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে আমরা অতি বেগুনি রশ্মি ঢুকে যেতে দেখছে আমাদের বায়ুমণ্ডলে। এর ফলে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে ত্বরান্বিত। সো এই বিষয়গুলো পড়তে হবে আপনাকে, বায়ুমণ্ডলের কোন স্তর কী কাজে সাহায্য করে। এছাড়া আমাদের কৃষিতে বায়ুমণ্ডলের যে 78% নাইট্রোজেন গ্যাস, সেটার ভূমিকা কী, কৃষিকাজে নাইট্রোজেনের ভূমিকা। এছাড়া আপনাকে পড়তে হবে জলবায়ু কী আর আবহাওয়া কী, জলবায়ুর উপাদান নিয়ামক কী, আবহাওয়ার উপাদান নিয়ামক কী, এখানে আপনাকে পড়তে হবে। এছাড়া আপনাকে পড়তে হবে শিশির এবং কুয়াশার মধ্যে পার্থক্য কী, বৃষ্টিপাত, কত ধরনের বৃষ্টিপাত হয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এটা হলো পরিবেশ সম্পর্কিত বিষয়, এখানে আপনারা এই বিষয়গুলো ভালোভাবে পড়বেন। এছাড়া এবার যদি স্বাস্থ্য এবং চিকিৎসার ব্যাপারে আসি, আপনাকে প্রথমেই জানতে হবে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই কী। বিএমআই সাধারণত কীভাবে ক্যালকুলেট করা হয় সেই ইকুয়েশনটা জানতে হবে। ওপরে ভর, নিচে হলো আমরা উচ্চতা বর্গ দিই। এছাড়াও বিএমআই কত থেকে কত থাকতে হয়, সাধারণত স্থূল হলে কত হয়, আবার কৃশকায় হলে কত হয়, এবং স্বাভাবিক মানুষের বিএমআই কত হয়, রেঞ্জ কত হয়, ভ্যালুটা। এছাড়া আপনাকে জানতে হবে খাদ্য পিরামিড কী, সুষম খাদ্য পিরামিড কী। এছাড়া আপনাকে জানতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুষম খাবারের তালিকায় দৈনিক সুষম খাবারের তালিকাটা কী হয়। এটা কিন্তু বইয়ের মধ্যে আমরা পাবেন যে পার ডে তাকে কত ক্যালোরি কোন খাবারটা নিতে হবে, আমিষ কত নিতে হবে, স্নেহ কত নিতে হবে, শর্করা কতটুকু নিতে হবে, কিংবা ফলমূল বা ভিটামিন কতটুকু নিতে হবে, স্নেহ কতটুকু নিতে হবে। সো এটা একটা লিস্ট আছে, এই লিস্টটা একবার সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। এছাড়া আপনাকে খাদ্য ও পুষ্টি এই বিষয়টা কিন্তু আলাদা জিনিস। তো খাদ্য এক জিনিস, পুষ্টি আরেক জিনিস, এটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এছাড়া আপনাকে পড়তে হবে ডিএনএর গঠন, আরএনএর গঠন, ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য কী। আপনাকে পড়তে হবে ফরেনসিক ডিএনএ টেস্ট, অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কীভাবে করা হয়। আমরা জানি অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার মাধ্যমে যখন কেউ মারা যায়, যার চেহারা কোনোভাবেই শনাক্ত করা যায় না যে উনি কে, তখন কিন্তু ডিএনএ টেস্ট করা হয়। সো ফরেনসিক ডিএনএ টেস্ট কীভাবে করা হয় এই বিষয়টা আপনাকে ভালোভাবে পড়তে হবে। এছাড়া আপনাকে জানতে হবে যে আমাদের শারীরিক গঠনে শর্করার কী কাজ, আমিষের কী কাজ, স্নেহের কী কাজ। আপনাকে জানতে হবে যে ভিটামিন এ, বি, সি, বিশেষ করে ভিটামিন কে, তারপরে হলো ভিটামিন V1, এগুলোর কাজ কি, আমাদের কি কি কাজ করে, জিঙ্কের অভাবে মানুষের শরীরে কি হয়। সো এই বিষয়গুলো জানতে হবে। ক্যালসিয়ামের কাজ কি আমাদের শরীরে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এছাড়াও মানুষের কিন্তু অনেক ধরনের রোগ রয়েছে। সো রোগের লক্ষণগুলো আপনার জানতে হবে। প্রাথমিকভাবে রোগের লক্ষণগুলো আপনার জানতে হবে, প্রাথমিক চিকিৎসা আপনার জানতে হবে। এছাড়াও আপনাকে আমরা জানি জেনেটিক্যালি অনেক রোগ হয়, যেমন হিমোফিলিয়া, সেক্স লিঙ্কড অনেক রোগ রয়েছে, রাতকানা রোগ আছে। তো চিকিৎসা সম্পর্কে যত ধরনের রোগ রয়েছে, ইভেন কোভিড-19 তো হয়ে গিয়েছে। সো এইরকম কোভিড-19, সো চিকিৎসা সম্পর্কিত যত ধরনের রোগ রয়েছে, রোগগুলোর সিনড্রোম কী, এই রোগগুলো কোন কোন ভাইরাসের কারণে হয়, এবং এটার চিকিৎসা কী, লক্ষণগুলো কী কী, এগুলোও কিন্তু আপনার জানতে হবে। সো এছাড়াও বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আমরা কিন্তু এমআরআই মেশিন ব্যবহার করি, তারপরে আমরা সিটি স্ক্যান ব্যবহার করি, এগুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আপনাকে ডিটেলস জানতে হবে।
তারপরে অ্যান্ডোস্কোপি কিভাবে করা হয়, হ্যাঁ, ল্যাপারোস্কোপিক ব্যাপারগুলো কি কি, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, অর্থাৎ চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার, হ্যাঁ, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো কীভাবে কাজ করে, ট্রান্সডিউসার কীভাবে কাজ করে, হ্যাঁ, তারপরে এক্স রে কীভাবে কাজ করে, আলট্রাসাউন্ডতে কী করা হয়, সেগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই ডিটেলস প্রসেসগুলো সবাইকে একটু ডিটেলস জানবেন, তাহলেই আপনার এই সাধারণ বিজ্ঞান অংশে আপনার পুরো 60 নম্বর কভার হয়ে যাবে। এই বিষয়গুলো তো পড়বেন, পারলে আরও ইন ডিটেলস বা ডেপথে যেতে পারেন, তবে এই টপিকগুলো যেগুলো বললাম সেগুলো সবচাইতে আগে ভালোভাবে পড়ে মাথার মধ্যে নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার বিজ্ঞানটা খুব ইজি লাগছে। বিজ্ঞান জাস্ট পড়তে হবে, আর কিছু না, এবং সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে, এটা হলো ফ্যাক্ট। বাসায় বসে বসে লেখার প্র্যাকটিস করবেন যে কিভাবে পুরো 42 বা 43টা প্রশ্নের উত্তর করা যায়, হ্যাঁ, এই সময়ের মধ্যে। সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই হলো বিসিএস লিখিত বিজ্ঞান ও প্রযুক্তির সাধারণ বিজ্ঞান অংশের প্রস্তুতি। সো ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই, যাতে করে নতুন আরও ভিডিও করতে পারি, কারণ উৎসাহ উদ্দীপনার প্রয়োজন। আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো বিসিএস লিখিত বিষয়ের অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।